স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো বরিশাল বিভাগের জেলাগুলোর খবর। সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। মহান বিজয় দিবস উপলক্ষে ভোলায় প্রথমবারের মতো শুরু হয়েছে 3 দিনব্যাপী বিজয় মেলা। বিজয়ের স্মৃতিকে ধরে রাখতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। মেলায় 20টি স্টলে চারু কারুশিল্পের পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি ও প্রদর্শনের ব্যবস্থা রয়েছে। আজ স্বাধীনতার 53 বছর পেরিয়ে 54 বছরের পদার্পণ। বিজয়ের এই দিনে সবাইকে শুভেচ্ছা। আজ সারা দেশে ন্যায় ভোলাতেও স্বাধীনতার এই বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। সকালে আসলে জেলা প্রশাসনের এই আয়োজনে এই মেলাটি বলা যায় একরকম মানুষের উৎসুক মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। সকাল 6 সাড়ে 6টায় মূলত 31 বার তোপধ্বনির মধ্যে দিয়ে আজকে দিবনের কার্যক্রম শুরু হয়েছে এবং তারপরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা স্বাধীনতার যে স্তম্ভ সেখানে ফুল দিয়ে বিজয়ের যারা শহীদ হয়েছেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এরপরেই কিন্তু সরকারি স্কুল মাঠে এই মেলা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রেখেছেন এবং উদ্বোধন করেছেন ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান। এরপরে কিন্তু মানুষজন এখানে ভিড় করেছে। এবার যদিও বিজয় দিবসটি একটু ব্যতিক্রমীভাবে পালিত হচ্ছে, প্রতি বছর কুচকাওয়াজ হলো, এবছর কিন্তু তা না হয়ে এই বছর কিন্তু বিজয় মেলায় আয়োজন করা হয়েছে। সেই বিজয় মেলায় ভোলাতে প্রায় 20টি স্টল এখানে অংশ নিয়েছে। সেখানে চারু কারু সহ স্থানীয় বিভিন্ন পণ্যের সমারোহ এখানে ঘটেছে এবং সেই স্থানীয়রা কিন্তু এখানে তারা পিঠা পুলি সহ বিভিন্ন ধরনের মালামাল নিয়ে কিন্তু এখানে অংশ নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ভোলার বিভিন্ন স্টলগুলোতে যারা আছেন তারা কিন্তু এখানে স্টল সাজিয়ে বসেছেন, বস্তা সাজিয়ে বসেছেন। অন্যদিকে যারা এখানে দর্শনার্থী তারাও কিন্তু এসে দেখছেন দেশীয় বিভিন্ন পণ্যের কিন্তু সমারোহ ঘটেছে। এখানকার যারা নারী উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন পণ্য নিয়ে এখানে এসেছেন। সেই পণ্যগুলো মানুষ দেখছেন, কিনছেন, কেউ যাচাই বাছাই করছেন কিনা যায় কিনা। আমরা একটু যারা এখানে আসলে মূলত আসছেন এখানে আগ্রহী যারা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো। আপনারা তো এইবার মেলায় অংশ নিয়েছেন, কি ধরনের সাড়া পাচ্ছেন এই মেলা অংশ নিয়ে? 3 দিনব্যাপী মেলা হবে, সব মিলে যদি একটু ছোট করে বলেন। আমরা যখন থেকে আসছি কাস্টমারদের অনেক সাড়া পাচ্ছি। ওরা এই যে বিশেষ করে চিংড়ি পিঠা, কোন পিঠা এগুলো নিচ্ছে এবং ঘুরে বেড়াচ্ছে। এই আমার কাছে বেশ ভালো লাগছে। আমরা তো প্রতি বছরই 16 ডিসেম্বর আমরা এই বিজয়টা উদযাপন করে থাকি। এবারও আমরা করছি, কিন্তু এবার অন্য একটা ভিন্ন বিষয় যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে স্থানীয় নারী এবং পুরুষ উদ্যোক্তা যারা আছে তারা এখানে তাদের নানান ধরনের উদ্যোগগুলো তুলে ধরছে এবং আমাদের ভোলার যে হস্তশিল্প আছে যারা যে পর্যায়ে যে যতটুকু কাজই করছে সেগুলো এখানে তুলে ধরা হলো। একই সাথে একটা এক্সপোজার পাওয়া গেল যে মানুষ এদের সম্পর্কে জানতে পারলো। যেমন আমি যে স্টলটার সামনে দাঁড়িয়ে আছি, আমার এটা দেখে খুবই ভালো লাগছে এবং সাধারণত আমরা এগুলো অনলাইনে দেখি, ঢাকাতে দেখি, অন্যান্য জায়গায় দেখি। ভোলাতেও যে এই ধরনের কাজ হয় এখানে এসে আমি সেটা দেখতে পারলাম। অন্যান্য যারা আছে নিশ্চয়ই তাদের কাছেও এটা প্রথম। খেলাটা হইতেছে এতে বাচ্চারাও অনেক কিছুর সাথে পরিচিত হইতে পারতেছে, তারপরে দেখার সুযোগ পাচ্ছে, বাবা মার সাথে ঘুরতে সময়ে পাস করতে আসতে পারতেছে। এই তো মহান বিজয় দিবসে আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে সরকারি স্কুল মাঠে ঘুরতে আসলাম। তো মাঠে কুচকাওয়াজ হয় নাই, সেজন্য মেলা হচ্ছে, মেলাতে ফলাফল ঘুরে নিয়ে মোটামুটি ভালোই লাগছে। প্রতিবারই অনুষ্ঠান হয়, এবার বিজয় মেলার একটু অন্যরকম, একটু মেলার মতো হচ্ছে। সবাই নিজের মতো স্টল দিচ্ছে, বিভিন্ন রকম জিনিস, হাতের বানানো জিনিস বিক্রি করতেছে, দেখে খুব ভালোই লাগতেছে। আজকে মহান বিজয় দিবস 16 ডিসেম্বর। প্রতি বছরের তুলনায় এবার একটু ব্যতিক্রম হয়েছে, সেজন্য আমরা যারা দেখতে আসছি দর্শনার্থী খুবই ভালো লাগছে। পরবর্তীতে আরও ভালো আয়োজন করতে পারে আমরা সে আশাবাদী। বিভিন্ন নকশি খাতা, বিভিন্ন ধরনের শোপিস নিয়ে আসছিলেন এবং সেগুলো তারা এখানে বিক্রি করছেন এবং অন্যরা কেউ পিঠা নিয়ে আসেন। আপনারা এখানে এসে কেমন লাগছে আপনাদের কাছে এই ধরনের মেলায়? এই প্রথম আমরা বিজয় দিবস ছেড়ে বিজয় মেলাতে এলাম 2024-এ। এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, নতুন একটা অনুভূতি। আর এখানে আমি মেলা ঘুরে ঘুরে দেখেছি, এখানে বিভিন্ন বেতের তৈরি জিনিসপত্র রয়েছে, পুঁতির তৈরি জিনিসপত্র রয়েছে, এগুলো দেখেছি, দেখতে খুবই ভালো লেগেছে। এই 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নানা ধরনের আয়োজন করা হয়েছে। এই বছরের আয়োজনটা খুবই ব্যতিক্রমী, কেননা এবার কুচকাওয়াজের পরিবর্তে বিজয় মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় নানা ধরনের পণ্য সামগ্রী, নান্দনিক শোপিস, ঘর সাজানো বিভিন্ন ধরনের
সামগ্রী ইত্যাদি বিক্রি করা হচ্ছে। ধন্যবাদ। আমরা শুনছিলাম একজন এখানকার যারা ক্ষুদে দর্শনার্থী যারা এখানে আসেন বিজয় মেলা দেখার জন্য এবং দেখছেন। আমরা একটু দেখাতে চাই যে নকশি যেখানে পাটের যে পণ্যগুলো সেই পণ্যগুলো দেখাতে চাই যে এখানে এবার একটু ব্যতিক্রমী একটি স্টল নিয়ে আসছেন যে পাটের পণ্যের সমারোহ ঘটেছে। আপনারা জানেন যে পলিথিনের পরিবর্তে সরকার কিন্তু পাটকে একরকম এগিয়ে নিতে চায়, সেই লক্ষ্য নিয়ে কিন্তু তারা কাজ করছেন। আমরা একটু এখানে যারা স্টল দিয়েছেন তাদের সাথে কথা বলবো। এই মেলাতে পাটের যেই স্টল দিয়েছেন বিশেষ করে পাটের পণ্যের কেমন সাড়া পাচ্ছেন এবং কি বার্তা দিতে যাচ্ছেন আপনারা এই মেলার মাধ্যমে? পাট এবং এখানে হোগলা পাতার রশি, যেটা বাংলাদেশের সবচেয়ে অবহেলিত একটি পণ্য, নদীর পারে হয়, ওইটা দিয়ে আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি। এখন হচ্ছে যে ভোলা থেকে প্রায় আমাদের আন্ডারে প্রায় 10,000 কারিগর কাজ করে, যেটা আদতে কেউ জানতো না যে হোগলা পাতা দিয়ে কী হয়। কিন্তু আমাদের যে পণ্যটা আমরা ভোলাতে নিয়ে আসছি এবং সামনের দিনগুলোতে আরও বেশি ভোলা থেকে এটা দ্বারা আরও বেশি অনুপ্রেরিত হবে যুবকরা। আর আলহামদুলিল্লাহ সকাল থেকে মেলাতে অনেক ভালোই সাড়া পাচ্ছি, এখনও পুরো দিন আছে। আশা করি সামনের দিনগুলোতেও ভালোই সাড়া পাবো। আমরা শুনছিলাম একজন এখানকার হস্তশিল্প যারা বানাচ্ছিলেন পাট জাতীয় এবং পণ্যের, তাদের কাছ থেকে শুনছিলাম। আমরা একটু দেখাতে চাই এবার মাটির পণ্য নিয়ে এসেছেন একটি স্টল, সেখানে তারা অনেক রকম যে মাটির পণ্যগুলো বিক্রি করেন। শুধু তাই নয়, তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের স্টিলের সহ ছোট ছোট বিভিন্ন ধরনের পণ্য নিয়ে এসে, ফুল থেকে শুরু করে প্লাস্টিকের বিভিন্ন পণ্য, এবং সেগুলো তারা বিক্রি করছেন। তো সব মিলিয়ে আমরা যদি একটু সব মিলিয়ে বলা যায় যে এই ধরনের মেলা আরও দেশে যে স্থানীয় পর্যায়ে যে অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে এবং বিজয়ের যে আনন্দ সেটি মানুষকে আরও ছড়িয়ে দিবে বলে আমরা মনে করি। আদিল হোসেন তপু, চ্যানেল 24, ভোলা। পদ্মা সেতু চালুর পর সড়ক যোগাযোগে আমূল পরিবর্তন হলেও এর নেতিবাচক প্রভাব পড়েছে নৌপথে। একসময় পটুয়াখালী ঢাকা রুটে প্রতিদিন 3টি করে লঞ্চ চলাচল করলেও যাত্রী সংকটে এখন চলছে একটি। আয় কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ঘাটকেন্দ্রিক ব্যবসায়ী ও হকাররা। নুরুল ইসলাম পেশায় একজন হকার। এভাবেই ভাঙা হাত নিয়ে গেল 30 বছর ধরে লঞ্চে বিক্রি করছেন দাঁতের মাজন। এই পেশায় বেশ ভালোই চলছিল সংসার, তবে এখন লঞ্চে যাত্রী কমে যাওয়ায় কমে গেছে আয়। ব্রিজ হওয়ার পরে অনেক লঞ্চ ঘাট কমে গেছে, একতলা লঞ্চ নাই বললেই চলে, একতলা পটুয়াখালী দেওয়ার কোনো নাই। এখন দোতলা ছিল 3 এই লঞ্চও গেছে, এখন 1খান লঞ্চ যায় প্রতিদিন, এতে 200 লোক হয় না। এমনকি মনে করেন আমি যে জায়গায় আগে মনে করেন এমন একদিন আইছে 500-600 প্যাকেট মাজন বিক্রি করছি, 4,000, 5,000, 7,000 টাকা পর্যন্ত বেচছি আমি এই ঘাটে। আর এখন 500 টাকায় বেচা কিন্তু দূরের কথা, 200 টাকাও হয় না। এমন দিন আছে 20 প্যাকেট বেশি, এমন দিন আছে 10 প্যাকেট বেশি। জানি না ভবিষ্যৎ কী হবে, কীভাবে চলবো, এই হইল আমার এখন বর্তমান পরিস্থিতি। পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণের জেলাগুলোর সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলেও বেকার হওয়ার পথে লঞ্চ ঘাট কেন্দ্রিক হকাররা। লঞ্চে যে কামাই, লঞ্চে লোক হয় না আর বেচা কিনে হয় না। 500 টাকা কামাই করতে গায়ে বাজে, গুরু গেলে চলতে দায়। আগে তো যাত্রী হইতে লঞ্চে 2-4 জন বেচা কিনে হইতে চলতার চাম, কিন্তু এখন চলনি দায়। আমাদের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। আগে 5টা-7টা লঞ্চ চলতে আমরা খুব ভালো বেচা কিনে করতাম, দৈনিক 1000-1500। এখন এই পদ্মা সেতু হওয়ার পরে লঞ্চ একটা, যাত্রী কমে গেছে, যাত্রী সবাই গাড়িতে আসা যাওয়া করে, লঞ্চে যাত্রী কম হয়। এ কারণে আমাদের বেচা কিনা খুবই কম, দৈনিক 300-500 টাকা বেশি, তাতে লাভ কম হয়, তাতে আমাদের সংসার চালাইতে খুবই কষ্ট হয়। আমাকে বেচা কিনা কম, লোকজন নাই বেচা কিনা। আগে বেচলাম 1200-1500, 2000, এখন বেশি 400-500, সব যায় গাড়িতে। এখন লঞ্চের যাত্রী আমাকে হয় না। হকারদের দাবি উন্নয়নের ছোঁয়ায় যেন হারিয়ে না যায় এই পেশা, আর তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। যাওয়া আসার পথে যাদের এই কর্মসংস্থানগুলো হতো, হকার বলেন বা যারা বিভিন্ন সামগ্রী নিয়ে লঞ্চে উঠতো, বিক্রি হতো, এই বিষয়গুলো আসলেই কমে গিয়েছে। তো আসলে আর্থিক তাদের হয়তো বা এই কর্মসংস্থানের এই বিষয়গুলো তাদের আসলে ব্যাঘাত ঘটেছে। তো আসলে আমাদের তো উপজেলা প্রশাসনের প্রতিবন্ধী ভাতা দেওয়ার একটা বিষয় আছে, বা সেটাতে অবশ্যই আমাদের কিছু ডকুমেন্টস যদি আমরা পর্যাপ্ত ডকুমেন্টস পাই, তার যদি প্রতিবন্ধী ভাতায় আওতায় আনা যায়, বা যদি কেউ বয়স্ক থাকে তাদের যদি বয়স্ক ভাতায় আনা যায়, এরকম কিছু থাকলে আমি অবশ্যই চেষ্টা করব আমাদের উপজেলা প্রশাসন থেকে তাদের কোনো কর্মসংস্থান বা আর্থিক কোনো সহায়তা দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা।
প্রতিদিন পটুয়াখালী লঞ্চঘাট থেকে 10 থেকে 12টি একতলা ও ঢাকা পটুয়াখালী রুটে 3 থেকে 4টি দোতলা লঞ্চে 4 থেকে 5,000 মানুষ চলাচল করত। তবে এখন ঢাকা পটুয়াখালী রুটে চলাচল করে মাত্র একটি লঞ্চ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। একটি কাঠের পুল ভাগ্য বদলে দিয়েছে বরগুনার আমতলী উপজেলার দুটি ইউনিয়নের বাসিন্দাদের। 6 মাস আগে এখানের আয়রন ব্রিজটি ভেঙে মাইক্রোবাস খালে পড়ে 9 জন নিহত হন। এরপর আর কোনো ব্রিজ নির্মাণ না হওয়ায় চরম ভোগান্তির শিকার হন স্থানীয়রা। তাই সরকারের অপেক্ষায় না থেকে নিজেরাই গাছ আর কাঠ দিয়ে বানিয়েছেন পুলটি। 22 জুন 2024 বরগুনার আমতলী উপজেলার হলদিয়া এবং চাওড়া ইউনিয়নের সংযোগস্থল হলদিয়া হাট এলাকায় নরবরে লোহার সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে মারা যান 9 জন, যাদের সবাই ছিলেন নারী ও শিশু। এরপর কেটে গেছে 6 মাস। সেতুটি নতুন নির্মাণ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন দুপারের লক্ষাধিক মানুষ। পরে পুল তৈরির উদ্যোগ নেন এলাকাবাসী। 1 মাসের চেষ্টায় 300 ফুট দৈর্ঘ্য এবং 6 ফুট প্রস্থ কাঠের পুল তৈরি করেন, যার গাছ, কাঠ, টাকা সবকিছুই দিয়েছেন নিজেরাই। এলাকার তরুণ সমাজরা স্বেচ্ছাশ্রম দিয়ে, গাছ দিয়ে এবং নিজেরা গায়ে খেটে এই ব্রিজটি আজকে নির্মিত করেছে। 10 মিলে করি কাজ, হারিয়ে যেতে না হিলাজ। আমরা 10 মিলে যে কোনো বড় কাজ করতে পারবো, এইটা তার বড় উদাহরণ। এবং ভবিষ্যতে যদি কোনো কাজ আমরা করতে চাই, 10 মিলে আমরা করব, এই আহ্বান সবার কাছে জানাই। সকলের সহযোগিতায় এই ব্রিজটি নির্মিত হয়েছে। আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে এবং জনগণ সবাই সাহায্য সহযোগিতা করেছে এবং পাশেও থেকেছে। আগামীতে যদি হলদি ইউনিয়নে যে কয়টা ব্রিজ পড়ে আছে তাতে যদি যুবকেরা আগাই আসে, আমার মতো যদি তারা আগাই আসে, আমি তাদের প্রত্যেকটা কাজে সহযোগিতা করবো, শ্রম দেবো। হলদি ইউনিয়নের মানুষের উপকার হবে, আমতলী সদরের সাথে বুড়া মানুষ যাইতে পারবে, রুগী যাইতে পারবে, এই বাচ্চারা স্কুলে যাইতে পারবে। এটাই আমার সবচেয়ে বড় আত্মতৃপ্তি, এইটাই আমার পাওনা। অবশেষে পারাপারের ব্যবস্থা করতে পারায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন লক্ষাধিক মানুষ। আর এমন উদ্যোগ সারা দেশের জন্য অনুকরণীয় বলছে উপজেলা প্রশাসন। যে ব্রিজটা হবে শুধু গ্রামের মানুষ তারা নিজের টাকায় করবে, আবার চলবেও ফ্রিতে। তো ওনারা রাজি হয়েছেন যে না, আমরা কোনো কালেকশন করবো না, কোনো চাঁদাবাজি এখানে হবে না, আমরা এলাকার মানুষের উপকারের জন্য করতে চাই। তো আসলে যে মানুষের উদ্যোগে কত বড় কাজ করে ফেলা যায়, আমরা কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওনাদেরকে সাপোর্ট দিচ্ছি। কিন্তু বুঝতেইছেন যে হয়তো এতটুকু সাপোর্ট আমরা দিতে পারতাম না, যেটা এলাকাবাসী করতে পেরেছে। তো এটা খুবই প্রশাসনীয় উদ্যোগ এবং আমি মনে করি এইসব উদ্যোগ অনুকরণ করা দরকার সারা দেশে সব তরুণ প্রজন্মকে এবং এলাকাবাসীকে। পুলটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 11 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নিজ উদ্যোগে গাড়ি তৈরি করে এবার সাড়া ফেলেছেন বরিশালের বাকেরগঞ্জের মোটর মেকানিক ডায়মন্ড গাজী। ইউটিউব দেখে এই গাড়ি তৈরি করেছেন তিনি। কিভাবে তৈরি করলেন এই গাড়িটি, তারই আদ্যপান্ত জানাচ্ছেন কাউসার হোসেন রানা। বরিশালের যুবকদের মধ্যে এখন গাড়ি বানানোর হিড়িক চলছে। এর আগে আপনাদেরকে নাজমুলের গাড়ির সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম, আর আজ এসছি ডায়মন্ডের গাড়ির কাছে। ইউটিউব দেখে দেখে বরিশালের যুবকরা এখন নিজেরাই 4 চাকার গাড়ি তৈরির উদ্যোগ নিচ্ছে। যদিও এই গাড়িগুলো অন্য সব ইঞ্জিন চালিত গাড়ির থেকে আলাদা, তবুও শখের বসে যে 4 চাকার গাড়িতে চড়ার যে ইচ্ছে থাকে, সেই ইচ্ছেটা কিছুটা হলেও পূরণ হচ্ছে। আমরা আজ এসেছি বরিশালের বাকেরগঞ্জের প্রত্যন্ত একটি গ্রাম। এটি বরিশালের বাকেরগঞ্জের কবাই ইউনিয়নের পেয়ারপুর একটি গ্রাম, যেই গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন অটো মেকার বা অটো মেকানিক যেটাকে বলা হয়। তিনি অটোরিকশা সারাইয়ের কাজ করেন বা তৈরির কাজও করেন। তিনি এই গাড়িটি বানিয়েছেন। চলুন তার সাথে আমরা কথা বলি, তিনি কেন গাড়িটি বানালেন, কিভাবে বানালেন এবং কি উদ্দেশ্যে বানালেন, আর এটি কারিগরি কি বিষয়গুলো রয়েছে। তার নাম ডায়মন্ড। নাম শুনে আশ্চর্য হলেও নামটি কিন্তু তার আসলেই ডায়মন্ড। ভাই কেমন আছেন? ভালো আছেন। আপনি এটি আসলে কিভাবে কি তৈরি করেছেন একটু বলো তো। আমার কাছে তো দেখছি যে 4 চাকার একটি গাড়ি, কিন্তু এটি আসলে অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেরকম নাকি একটু আলাদা আছে, বিষয়টা কীরকম একটু বলো তো। আসলে এই গাড়িটা অন্যান্য গাড়ির চেয়ে একটু ব্যতিক্রম তো অবশ্যই আছে। অন্যান্য গাড়িতে চাকা থাকে 3টে, এটা আছে 4টা। যখন এটা স্পেয়ার দেওয়া হবে তখন এটা 5টা হবে। তো মোট কথা হচ্ছে এটাই একটা 4 চাকার গাড়ি হয়েছে। তো এই গাড়িটা আমি তৈরি করছি নিজে যাতায়াত করার জন্য। আমার মোটরসাইকেলে যাতায়াত করার জন্য একটু অসুবিধা হইতো, সেই জন্য আমি এই গাড়িটা তৈরি করছি।
কিভাবে কতদিন ধরে এই গাড়িটা তৈরি করছেন? তো এটা তৈরি করতে আমার বেশ 1 মাস সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে করছি, সেই জন্য আমার মাস 4 সময় লাগবে, 4 মাস। কত টাকার মতন খরচ পড়ছে? আমার এখন পর্যন্ত 1,80,000 টাকা গেছে, তো আরও যাবে আর কি, এখনও গাড়ির কাজ বাকি আছে। কি কি বাকি আছে এখনো? গাড়ির উপরে ছাদ দেওয়া বাকি আছে, ডেকোরেশন বাকি আছে ভিতরে, এই আরও অন্য কাজ আছে নিচে আর কি। এটা তো আমি সম্পূর্ণ ক্লিয়ার করি নেই এখনও, মানে আমার হাতে সময় হলে আমি কাজ করি। মানে অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে এই গাড়ি তৈরি করেন। গাড়িটা কি মনে করে তৈরি করেছিলেন? গাড়িটা তৈরি করছি যে আমাদের দেশে তো 3 চাকার গাড়ি অনেক আছে, তো আমি একটু ইউনিক করে 4 চাকার গাড়ি নিজে ব্যবহার করার জন্য তৈরি করি। এরকম একটা ইচ্ছা আমার ভিতরে জাগে, তখন আমি ইউটিউবে দেখি যে কীরকম একটা সুন্দর একটা গাড়ি তৈরি করা যায়। তো আমি ইন্ডিয়ান একটা ভিডিও দেখছি, ভিডিও দেখার পরে সেই রকম রূপ ধারণ করার চেষ্টা করছি। তো ভারতের আর কি ইন্ডিয়ান গাড়িগুলো দেখছি, দেখার পরে আমার ইচ্ছে হয়েছে যে আমি ওই রকম গাড়ি বানাবো, তাই আমি ওই রকম গাড়ি একটা বানিয়ে নিয়েছি। এই আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে এই গাড়িটির জ্বালানি কি পদ্ধতিতে এটা চলে, এটার ব্রেক কীরকম বা ইঞ্জিনগুলো কীরকম, কি পদ্ধতির ইঞ্জিন এগুলো? এগুলো ইঞ্জিন, এগুলো ব্যাটারি চালিত। আপনার 60 ভোল্টের মোটর আছে, 5টি ব্যাটারি আছে, একটি ডিফারেন্সিয়াল আছে, আর আর কি 4টি টায়ার সেট করা হয়েছে। ডিফারেন্সিয়ালটা আপনার হাওয়ার ব্রেকের ডিফারেন্সিয়াল সেট করা হয়েছে। এইখানে এক চার্জে এটা কত কিলোমিটার চলে এবং কত কিলোমিটার স্পিডে চলতে পারে? এটা ঘন্টায় আপনার 50 কিলোমিটার স্পিডে চলবে, আর এক চার্জে 130 কিলোমিটার যাবে। প্রত্যেক দিন চার্জ খরচ আছে 50 থেকে 60 টাকা। মানে মাত্র 50 থেকে 60 টাকা খরচে একজন মানুষ 130 কিলোমিটার পর্যন্ত যাতায়াত করতে পারবে। এই গাড়িটায় কয়জন চড়তে পারবে? এই গাড়িটায় আমি চেয়েছিলাম যে 2 জনের সিট করবো, যেটা আমি পার্সোনালভাবে করছি। তারপর আমি পিছনে 2টা আরও সিট দিছি, তো মোট 4 জন চলা যাবে। আর যদি কেউ আর কি গাড়ি চালানোর জন্য রোডে নিতে চায়, তো 8 সিটের গাড়ি পর্যন্ত করা যাবে। ডায়মন্ডের এই গাড়ি তৈরিতে এলাকায় কিন্তু বেশ সাড়া ফেলেছে। প্রতিদিনই অসংখ্য মানুষ তার এই গাড়ি দেখতে আসছে, আর নিজের যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তারা তো ভিড় করে থাকছেই, এবং সুযোগ পেলে এই গাড়িতেও চড়ে বসছে। এমনই বন্ধু বান্ধব এখানে রয়েছে, তাদের কাছে একটু জানতে চাই এই গাড়ি তৈরির ফলে আপনারা কি মনে করছেন, ডায়মন্ডের এই কার্যক্রমটা কেমন হচ্ছে? এই কার্যক্রমটা অনেক ভালো আসছে, আমাদের মনে অনেক আনন্দপ্রদ একটা কাজ। আমরা মনে করেন এক জায়গায় ঘুরতে গেলে আমাদের অনেক আনন্দ লাগে যে একটা নতুন মডেলের গাড়িতে আমরা ঘুরতে আসছি। ডায়মন্ড যে এরকম কাজ করে, প্রায় সময় মনে হয় নতুন কিছু করে, তো এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে? ভালোই লাগে। ও মূলত ক্রিয়েটিভিটি বলতে একটা কিছু আছে ওর ভিতরে। স্কুল জীবন থেকেই দেখছি যে ও এটা ওটা তৈরি করে, হয় ইঞ্জিন চালিত লঞ্চ তৈরি করে, তারপর ভেকু যে বলে ওটা তৈরি করে। কিন্তু এই যে এরকম একটা গাড়ি তৈরি করবে, এটা আমরাও কল্পনা করতে পারিনি। মূলত মানুষের ভিতরে ক্রিয়েটিভিটি না থাকলে সফলতা অর্জন করা যায় না। বন্ধু বান্ধব তার গর্ববোধ করে। আমরা একটু শুনতে চাই যে এই যে আপনার বন্ধু একটি গাড়ি তৈরি করেছে, এটি দিয়ে আপনাদের মধ্যে নিজেদের কিছু করার জন্য ইচ্ছা যায় কিনা? জি, আমাদের নিজেদের ভিতরেও কিছু করার ইচ্ছা জাগে, কিন্তু আমার বন্ধু করছে দেখে খুব ভালো লাগে। তার সাথে ছোটোবেলা থেকে একসাথে চলছি। আপনার ও ছোটোবেলা থেকেই মেধাবীও ছিল এবং পরিশ্রমী, যে মানুষ বলে যে না পরিশ্রম করতে পারে, এরকম পরিশ্রমী একজন লোক। এই জন্য তার সফলতার পিছনে আমরা আমাদের সাপোর্ট আছে, সবসময় থাকবে। যতদিন আমরা বেঁচে আছি ততদিনের সাথে থাকবো আমরা। তার ভাই আছে, তার সাথে আমরা একটু কথা বলি। ডায়মন্ডের ছোট ভাই, তো ডায়মন্ড যে এরকম কাজ করে, ঘরেও কি এরকম নানান কিছু নিয়ে ব্যস্ত থাকে না? ঘরে নানান কিছু নিয়ে ব্যস্ত থাকে না, কিন্তু দোকান আছে অনেক আগ থেকেই। এই প্রতি বছরই একটা না একটা নতুন কিছু বানায়, আর ওইটা বানানোর পর ওইটা নিয়ে আমি বেশি ঘুরি। হয়তো দোকানে থাকে, আমি বেশি এদিক ওদিক ঘুরি ফিরি। এটা বানাইছে, এটা নিয়েও আমার পুরো এই ইউনিয়ন ঘোরা হয়ে গেছে। আমাকে এই নদীতে লঞ্চ বানাইছিলে, এটা নিয়েও ঘুরছি। এবার প্রত্যেক বছরই একটা না একটা কিছু বানায়। ডায়মন্ড এর আগে পানিতে চলা সাইকেল তৈরি করেছে ব্যাটারি চালিত মিনি বাস। সামনে আরও এরকম নতুন কিছু তৈরি করবে। সেই পর্যন্ত চ্যানেল 24-এর সাথেই থাকুন, ভালো থাকুন, টাটা। মাছ ধরার মহোৎসব চলছে ঝালকাঠি জেলার বিভিন্ন গ্রামে গঞ্জে। শুকনা মৌসুম হওয়ায় বিভিন্ন জলাশয় থেকে ধরা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি অনেকেই এই মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। শুকনো মৌসুম, তাই কমতে শুরু করেছে জলাশয়ের পানি।
পানি কমায় দেশীয় প্রজাতির মাছ ধরার ধুম পড়েছে ঝালকাঠি জেলার বিভিন্ন গ্রামে-গঞ্জে। মাছ ধরার এই উৎসব শুরু হয় ভোর থেকেই। ধরা পড়ছে কই, শিং, মাগুর, শৈল, টাকিসহ নানা প্রজাতির মাছ। মাছ শিকারীরা জানান, এই মৌসুমে মাছ ধরে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন তারা। আমরা মাছটা ধরি, আল্লাহর রহমতে ভালোই টের পাই, সংসার মানে সব ঠিক মতন চলে। এই জায়গায় সব মাছ পিসকুনিতে জমে ঠেলা আর ওই গেট মেট তলাই গেছে যে এই আর কিছু জিয়াল মাছও আইছে, এই আর কি পায় এই যারা ধরে মাছ এই যে পাইতে আছে। শোল মাছ, টাকি মাছ, খলসে মাছ, মাগুর মাছ, এই মাছগুলো আসলে আস্তে আস্তে বিলুপ্তের পথে। তারপর মনে করেন যে আমাদের গ্রামে কিছু মাছ পাওয়া যায়। ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই এই শুষ্ক মৌসুমে ডিমওয়ালা মাছ শিকার না করার আহ্বান জানান তিনি। কই, শিং, মাগুর, পুঁটি, পাবদা মাছগুলো জলাশয় অ্যাভেলেবেল আছে, কিন্তু এই যে এখন শুষ্ক মৌসুম, এই শুষ্ক মৌসুমের কারণে অনেক জলাশয় শুকিয়ে যাচ্ছে, সেখানে ডিমওয়ালা মাছগুলো ধরা পড়ছে। আমরা সুবলভোগী বা জেলে বা মৎস্যজীবী যারা আছে তাদেরকে আমরা বোঝাচ্ছি যে এইভাবে আপনার দেশীয় প্রজাতির মাছগুলো সংরক্ষণ করেন, যাতে পরবর্তীতে আমরা এই মাছগুলো সহজে পেতে পারি। মাছ ধরার এই উৎসব চলবে আরও 2 মাস। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।